তোমাকে পেতে চাই, পর্ব 6। ঐশী মুখটা ধুয়ে ঈশাকে ডাকতে গেল। পুরো বাচ্চাদের মতো করে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। কি ইনোসেন্ট লাগছে মুখটা। এই ঘুমন্ত অবস্থায় দেখলে কেউ বলবে না যে না এত রাগ। ঐশীর ইচ্ছা করছিল আরো কিছুক্ষণ ঈশাকে ঘুমন্ত অবস্থায় দেখতে, কিন্তু দেরি হয়ে যাওয়ার ভয়ে ঈশাকে কাঁধে হাত দিয়ে ডাকলো, ঈশা উঠে পড়ো, সকাল হয়ে গেছে, 6টা বাজে, এরপরে দেরি হয়ে যাবে, ট্রেন মিস হয়ে যাবে। ঈশার তাও কোনো সাড়া নেই। ঐশী কি করবে বুঝতে পারছে না। বিছানায় বসে ঈশার মুখের দিকে একটু ঝুঁকে গিয়ে ঈশার মাথায় হাত বোলাতে বোলাতে ডাকলো, ঈশা ওঠো। মাথায় যেন কার একটা হাতের স্পর্শ পেয়ে ঈশা চোখ খুলে দেখলো তার সামনে বসে ঐশী। ঈশার যেন তখনও বিশ্বাস হচ্ছে না, চোখ খুলেই যে ঐশীকে দেখতে পাবে। ঈশার মুখের উপর কয়েকটা চুল অগোছালো হয়ে পড়েছিল। ঐশী পরম যত্নের সাথে চুলগুলোকে কানের পাশে গুজে দিয়ে বলল, আর কত ঘুমাবেন ম্যাডাম, এবার তো উঠুন, কখন থেকে ডাকছি, এরপর তো দেরি হয়ে যাবে। ঈশার তখনও বিশ্বাস হচ্ছে না। তার সত্যতা বিচার করতে ঈশা তার হাতটা নিয়ে ঐশীর মুখের উপর আলতো স্পর্শ বোলালে বুঝতে পারে না, ঐশী সত্যি তার একদম সামনেই আছে। ঘুমের ঘোর তখনও কাটেনি ওই ঈশার। ঘুমের ঘোরে বলতে থাকে, তুমি এসেছো, এত কাছে পাবো তোমাকে ভাবিনি। তখন ঐশী বলল, ও আচ্ছা তাই নাকি, ঠিক আছে এবার ওঠো। ঐশী ঈশার থেকে একটু সরে এসে ওর হাতটা ধরে টেনে তুলে বসিয়ে দিল। ঐশী বিছানা থেকে উঠে যাবে, ঈশা ঐশীর হাত ধরে একটা টান মারে। ঐশী সোজা গিয়ে ঈশার উপর পড়ে। দুজনের দুটো স্থির চোখ একে অপরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। দুজনের নিঃশ্বাস জোরে জোরে পড়ছে, সাথে হৃদস্পন্দন। ঈশার চোখ দুটো সরে গিয়ে ঐশীর ঠোঁটে পড়েছে। ঈশা নিজের থেকে এবার কন্ট্রোল হারাচ্ছে। ওর ইচ্ছা করছে ঐশীর ঠোঁটে এক্ষুনি নিজের ঠোঁটগুলো দিয়ে থাবা বসাতে। ঈশা নিজের ঠোঁট কামড়ে ধরেছে। ঐশী বুঝতে পারছে ঈশা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। ঐশী সরে গিয়ে উঠে পড়ে। যাওয়ার সময় বলে গেল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সবাই তৈরি হয়ে স্টেশনে পৌঁছিয়ে গেল 10 মিনিট আগে। সময় মতো ট্রেনও পেয়ে গেল। ও বলে রাখি, ওদের দেশবাড়ি ক্যানিং এর ওপারে। শিয়ালদা থেকে প্রায় 1.5 ঘন্টা মতো ক্যানিং স্টেশন। ওখান থেকে বাসে করে নদীর পার, সেখান থেকে লঞ্চে করে নদীর ওপার। ওখান থেকে একটা ইঞ্জিন ভ্যান ঠিক করলো। সবাই যে যার মতো উঠে পড়লো। ঈশা বলল, আমি পেছনে বসবো। ওই দেখা কি, ঐশীও বলল, তাহলে আমিও পেছনে বসি। দুজনে পেছনে বসে তো বলল, মজা তো এবার শুরু। জায়গাটা তো বেশ সুন্দর, সবুজ গাছপালা আছে, ডান দিক দিয়ে নদী বয়ে গেছে আর বাম দিকে মাটির ঘর বাড়ি, সারি সারি পুকুর, খালবিল বয়ে গেছে। কিন্তু মজাটা হলো রাস্তা ভীষণই খারাপ, ভীষণ মানে ভীষণই। আর ইঞ্জিন ভ্যানের পেছনে বসা মানে তার গল্প পুরো। ইটের অসমান রাস্তা, ঝাঁকুনিও তেমন। দুজনে ধরে বসেছে ঠিকই, কিন্তু তাও যেন মনে হচ্ছে পড়ে যাবে দুজনেই। কেউ টাল সামলাতে পারছে না। ঈশার তো একদমই পছন্দ নয় এসব। ঈশা শুধু মনে মনে ভাবছে, কেন যে এলাম ভগবান, রক্ষা করো আমায়। একবার 2 ধার ভালো করে দেখে নিল। মনে মনে ভাবছে, যদি একবার ভ্যান থেকে পড়ি, হয় নদীতে আর না হয় পুকুরে সোজা। এক হাত দিয়ে কোনো রকম শক্ত করে ভ্যানের হাতলটা ধরে বসে আছে, আর বাঁ হাত দিয়ে ভ্যানের চালিটা ধরে আছে। ঐশী ঈশার এরকম অবস্থা দেখে হেসে ফেললো, নিজেকে আর সামলাতে পারলো না। ঈশা দেখে বলল, তোমার তো খুব মজা লাগছে তাই না, হাসো হাসো, আমারও সময় আসবে, হেসে নাও। ঐশী বুঝলো ঈশার রাগ হয়েছে আবার। ঐশী নিজের হাতটা ঈশার বাঁ হাতের উপর শক্ত করে চেপে ধরে বলল, আরে পাগলি, কিছু হবে না, আর কিছুটা পথই আছে, এসেই গেছি প্রায়, পড়বে না, আমি ধরে আছি তোমায়। ঈশা যেন অনেকটা ভরসা পায়, একটু শান্ত হয়। ঐশীর হাতের ছোঁয়া পেয়ে মনের মধ্যে যেন 1000টা প্রজাপতি উঠতে থাকে ঈশার এবার পরিবেশটাকে এনজয় করছে, সাথে ঐশীর হাতের স্পর্শটাও। ওরা ওদের গন্তব্যে পৌঁছিয়ে গেল।
একদম বাড়ির সামনে এসে ভ্যানটা দাঁড়ালো। চারিদিকে মাটির বাড়ি, পুকুর, হাঁস চড়ে বেড়াচ্ছে এদিক ওদিক, কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে ছুটে বেড়াচ্ছে উঠোনে। ওরা ব্যাগপত্র নিয়ে ভেতরে গেল। বিশাল বড় উঠোন, উঠোনের চারপাশে কতগুলো মাটির ঘর, খড়ের ছাউনি, উঠোনে হাঁস ঘুরে বেড়াচ্ছে, কতগুলো মুরগিও আছে, সাথে কতগুলো পায়রা। মিস্টার সেন উঠোন থেকে ডাক দিলেন, বাবা, ও বাবা, কোথায় তুমি? আমরা এসে গেছি। সামনের ঘর থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলেন, চশমা চোখে, পরনে একটা সাদা গেঞ্জি আর ধুতি। ওই বৃদ্ধা তার গিন্নিকে ডাক দিলেন, কি গো গিন্নি, ওরা চলে এসেছে। মিস্টার সেন তার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। ওনার সাথে সাথে বাকিরাও প্রণাম করলেন। বৃদ্ধা বললেন, ঈশা মা, কত বড় হয়ে গেছে, প্রায় 5 বছর পর এলি তোরা গ্রামে। আর তোর পাশে ওটা কে? ভারী মিষ্টি মেয়ে তো। মিস্টার সেন বললেন, ওটা আমার বন্ধুর মেয়ে, এই যে সঞ্জয় আর ওনার স্ত্রী গীতা দেবী, ওনাদেরই মেয়ে। বৃদ্ধা বললেন, ও আচ্ছা আচ্ছা। মিস্টার সেনের মা বললেন, অনেক দূর থেকে এসেছিস, যা তোরা ফ্রেশ হয়ে নে। তোরা আসবি বলে তোর দাদা বৌদি ঘরগুলো গুছিয়ে রেখেছে, তোদের জন্য 3টে ঘর ফাঁকা রেখেছি, হবে তো? মিস্টার সেন বললেন, হ্যাঁ হবে, মানে আলবাদ হবে। ওই তো আমি আর গিন্নি একটা ঘরে, ওদিকে সঞ্জয় আর বৌদি অন্য একটা ঘরে, ওদিকে ঈশা আর ঐশী থেকে যাবে একটা ঘরে। মিস্টার সেন সঞ্জয়ের উদ্দেশ্যে বলেন, কি রে, অসুবিধা নেই তো কোনো? সঞ্জয় বাবু বললেন, না না, কিসের অসুবিধা, ঠিকই তো আছে, কিন্তু এদিকে তো ঈশা আর ঐশী অস্বস্তিতে পড়েছে। এরকম ভাবে হুট করে কিভাবে একসাথে থাকবে, একটা ঘরে একটা বেডে, তাও কিছু করার নেই। আর কোনো ঘর খালিও নেই, অসুবিধা হলেও থাকতেই হবে, তাই বেশি কিছু বলল না ওরা। সবাই ঘরে চলে গেল ফ্রেশ হতে। ঐশী আর ঈশাও গেল। দুজনে এবার ড্রেস বদলাবে কি করে একে অপরের সামনে, সেটাই এখন প্রশ্ন। এখানে ওয়াশরুমও তেমন নয়, চেঞ্জ করতে হলে ঘরেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ঐশীর অবস্থা বুঝতে পেরে ঈশা বলল, তুমি চেঞ্জ করে নাও, আমি বাইরে যাচ্ছি, বলে ঈশা বেরিয়ে গেল। ঈশা ওদের ঘরের সামনে বারান্দাতেই বসে বসে প্রকৃতি দেখছিল আর ভাবছিল, অতটাও খারাপ নয় যতটা ভাবছিল সে। আগের বার এসেছিল তখন একদমই ভালো লাগেনি ওর, এবারে এত কেন ভালো লাগছে? সাথে ঐশী আছে বলে। এসব ভাবতে ভাবতে ঐশী এসে বলল, হয়ে গেছে আমার, তুমি গিয়ে চেঞ্জ করে নাও। ঈশারও এত জার্নি করে আর ভালো লাগছিল না বাইরের পোশাক পরে থাকতে, তাই ও চলে গেল চেঞ্জ করতে। একটা টি শার্ট আর একটা ট্র্যাক প্যান্ট পরে বেরিয়ে এলো। ঐশী বারান্দাতেই দাঁড়িয়েছিল। ঈশার এরকম সাজ এর আগেও দেখেছে, কিন্তু আজকে যেন একটু অন্যরকম লাগছে। টি শার্টটা ফিটিংস হওয়ায় ঈশার শরীরের সমস্ত ভাঁজ নিখুঁত। ঐশী যেন সেটাই পর্যবেক্ষণ করছে আর ভাবছে, উফ, কি সুন্দর শরীরের গঠন, আমাকে পাগলই করে দেবে। এবার মনে হচ্ছে